হার মানতে ট্রাম্পের অস্বীকৃতি বিব্রতকর, বললেন বাইডেন। দেরিতে ক্ষমতা হস্তান্তরে জাতীয় নিরাপত্তা বিঘ্নের শঙ্কা। বিশ্বে ফের বাড়ছে করোনায় প্রাণহানি, একদিনে ৯,০০০ মৃত্যু। ইউরোপ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসছে না মহামারী। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে বিজেপি জোটের জয়, ষষ্ঠবারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনে পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পের অস্বীকৃতি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলে মনে করছেন এই ডেমোক্র্যাট নেতা। ডেলোয়ার উইলমিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাইডেন। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা জো বাইডেনের, কিন্তু এখনও পরাজয় মেনে নিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। তার মতে ফয়সালা হবে আদালতে। মঙ্গলবার তিনি টুইট করেন, ভোট গণনায় ব্যাপক অনিয়ম হয়েছে। এছাড়াও বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এদিকে এরই মধ্যে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বাইডেন শিবির। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে যোগাযোগ শুরু করেছেন বাইডেন। আর ট্রাম্পের পরাজয় মেনে না নেয়া বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করেছেন জো বাইডেন। I just think it's an embarrassment, quite frankly. সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় এটা বিব্রতকর। এটি প্রেসিডেন্টের উত্তরাধিকারকে সাহায্য করবে না। সবাই জানেন আগামী ২০ জানুয়ারি এসব শেষ হবে। আমি অন্যান্য রাষ্ট্রনেতাদের জানিয়েছি আমেরিকা ফিরে আসছে, আমরা আবার খেলায় ফিরে আসছি। সেই সাথে ট্রাম্পের আইনি ব্যবস্থার হুমকি বা কোনো কিছুতেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া থেমে থাকবে না বলেও জানান বাইডেন। মার্কিন সরকারের ক্ষমতা হস্তান্তর কেউ ঠেকাতে পারবে না। ট্রাম্প শিবির আমাদের জয় মেনে নিতে চাচ্ছে না, কিন্তু এতে প্রক্রিয়া থেমে থাকবে না। আমার মনে হয় না কোনো আইনি ব্যবস্থার প্রয়োজন আছে, কারণ ট্রাম্প এবং পম্পেও কোনো প্রমাণ ছাড়াই বলছেন নির্বাচনে জালিয়াতি হয়েছে। এদিকে ট্রাম্প সময় মতো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না মার্কিন প্রেসিডেন্ট, তাই চূড়ান্ত বিজয়ের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আরও একটি ধাপ পার হতে হবে। তাহলে নির্বাচিত ইলেক্টরদের ভোট নিশ্চিত করা। সব ঠিক থাকলে নতুন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নেবেন বাইডেন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়ে রেকর্ড ১০,১২,০০,০০০ বেশি। এর মধ্যে বেশিরভাগ ভোট এসেছে ডাকযোগে। ফলে এসব ভোট কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে সময় লাগে। এক্ষেত্রে রাজ্যভিত্তিক বৈধ ভোট গ্রহণের শেষ দিন নির্ধারণ করা আছে। নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভেনিয়ায় ৬ নভেম্বর পর্যন্ত প্রাপ্ত ভোট বৈধ ধরা হয়, আর ওয়াশিংটনের ক্ষেত্রে বৈধ ভোট গ্রহণের শেষ দিন ২৩ নভেম্বর। গণনা শেষে রাজ্যগুলো ভোট অনুমোদন দেয়। নভেম্বরের শেষ ২ সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করার বাধ্যবাধকতা থাকলেও ক্যালিফোর্নিয়া সময় পায় ৮ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি রাজ্যকে পপুলার ভোটের হিসেবে ইলেকটোরাল কলেজ চূড়ান্তভাবে নির্ধারণ করতে হয়। নির্বাচিত ইলেকটোরাল কলেজ ভোটারদের অনুমোদন দেন রাজ্য গভর্নর। এবার ইলেকটোরাল কলেজের ভোট গ্রহণ হবে ১৪ ডিসেম্বর। সেই ভোট ২৩ ডিসেম্বরের মধ্যে ক্যাপিটাল হিলে পৌঁছানোর বাধ্যবাধকতা আছে। ৩ জানুয়ারি শপথ নেবেন হাউস ও সিনেটের নতুন সদস্যরা। এর মাধ্যমেই শুরু হবে দেশটির ১১৭তম কংগ্রেস। মার্কিন সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে ৬ জানুয়ারি, আর ২০ জানুয়ারি শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট।
তবে কোনো প্রার্থীর সংখ্যাগরিষ্ঠতা বা 270 ইলেকটোরাল ভোট না পেলে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব পালন করবে কংগ্রেস। প্রেসিডেন্ট নির্বাচিত হয় কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, আর উচ্চকক্ষ সিনেট নির্বাচন করে ভাইস প্রেসিডেন্ট। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ে অনেক বিশ্বনেতা অভিনন্দন জানালেও কয়েকজন সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি। এদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন নির্বাচন নিয়ে আইনি জটিলতা নিরসন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারা। 4 বছর আগের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে সবার আগে অভিনন্দন জানানো নেতাদের মধ্যে ছিলেন ভ্লাদিমির পুতিন। কিন্তু বাইডেনের জয়ে এবারে তিনি নিশ্চুপ। এমনকি টুইটেও বাইডেনকে পাঠাননি কোনো অভিনন্দন বার্তা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন ট্রাম্পের আইনি চ্যালেঞ্জের কারণেই এই দেরি। যদিও বিবিসি বলছে মার্কিন নির্বাচনের ফল নিয়ে আগের মতো উৎসাহী নয় মস্কো। ট্রাম্পের নেতৃত্বে গত 4 বছর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলছিল উত্তপ্ত সম্পর্ক। তাই বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দ্রুত অভিনন্দন আসাটাই ছিল প্রত্যাশিত। এই নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বললেন, রিপাবলিকান শিবিরের আইনি পদক্ষেপের উপর নজর রাখছে বেইজিং। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী হানেস হানসার ট্রাম্পের প্রতি সমর্থন সবার জানা। ফল ঘোষণার আগেই বুধবার ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি। ইলেকট্রাল কলেজের কাঁটা বাইডেনের দিকে ঝুঁকলে হানসা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই হোক, স্লোভেনিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আশা তার। তবে বাইডেনকে এখনও অভিনন্দন জানাননি তিনি। ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস অব্রাডোরও অভিনন্দন জানাননি বাইডেনকে। ক্ষমতায় আসার পর মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিলেন তিনি। এদিকে বেশ দেরিতে বাইডেনকে অভিনন্দন জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তার বার্তায় বাইডেন ও কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত বা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বলে উল্লেখ করেননি। বাইডেন নির্বাচিত হওয়ায় খুশি নন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাইডেনের জয়ের প্রায় 24 ঘন্টা পর তাকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পের আরেক মিত্র সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে ফের বেড়েছে করোনায় প্রাণহানি। একদিনে 9,000-এর বেশি মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 12,78,000। নতুন 5,33,000 শনাক্ত নিয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা 5,17,00,000-এর বেশি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না এই মহামারী। ইউরোপ জুড়ে মঙ্গলবার 3 লাখ মানুষ করোনায় মারা গেছে। শীত বাড়ার সাথে সাথে করোনায় মৃতের হার আরও বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সেও বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার। একদিনে দেশটিতে মারা গেছে 857 জন, নতুন শনাক্ত 22,000। 24 ঘন্টায় ইতালিতে 580 জনের মৃত্যু হয়েছে করোনায়। নতুন আক্রান্ত হয়েছে 25,000 মানুষ। মিলানের সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে আইসিইউ সংকট দেখা দিয়েছে। যুক্তরাজ্যে একদিনে করোনায় 532 জনের প্রাণহানি হয়েছে। নতুন রোগী মিলেছে 20,000। এদিকে ভাইরাসের বিস্তার রুখতে লিভারপুলের মতো পুরো যুক্তরাজ্যে পরীক্ষা চালানোর কথা জানিয়েছে ব্রিটিশ সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে রাত্রিকালীন কারফিউ। মন্টেনেগ্রোতে করোনার বিস্তার বাড়ায় কারফিউ জারি হয়েছে, তবে খোলা থাকবে স্কুল কলেজ। বসনিয়ার কিছু শহরেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে। 22 নভেম্বর থেকে হংকং ও সিঙ্গাপুরের বাসিন্দাদের জন্য এই দুই দেশে ভ্রমণে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাকছে না। পর্তুগালে করোনার বিস্তার রুখতে জারি হয়েছে দেশজুড়ে জরুরি অবস্থা। থাকছে রাত 11টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ। রাশিয়ার মস্কোতে করোনার বিস্তার বাড়ায় 2 মাসের কড়াকড়ি আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে 1,300 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 1,34,000 রোগী। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 1,55,00,000 ছাড়ালো। কেনিয়ায় গত 2 সপ্তাহে করোনার সংক্রমণ ফের বেড়েছে।
পাকিস্তানের ইসলামাবাদে করোনার হটস্পট চিহ্নিত করে সেই সব এলাকা লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। করোনা নিয়ন্ত্রণে না আসায় শনিবার থেকে নভেম্বর মাস লকডাউনের ঘোষণা দিয়েছে লেবানন সরকার। এদিকে প্রতি ৫ জন করোনা রোগীর মধ্যে একজন সুস্থ হওয়ার পর মানসিক জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন বলে জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় মারা গেলেন ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরেকাত। এ সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। মঙ্গলবার জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়। ৮ অক্টোবর এরেকাতের করোনা শনাক্ত হয়। এর ১১ দিন পর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরেকাতের মৃত্যুতে শোক জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়ে ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন আব্বাস। ঘোষণা করা হয় ৩ দিনের রাষ্ট্রীয় শোক। ২৫ বছর ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের শান্তি আলোচনায় সম্পৃক্ত ছিলেন এরেকাত। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওর সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট আব্বাসের উপদেষ্টা ছিলেন তিনি। বিহারের বিধানসভা নির্বাচনে জয় পেল এনডিএ বিজেপি জোট। ষষ্ঠবারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার। বিহারে এনডিএ আবারও সরকার গড়তে চলেছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনে এনডিএ জিতেছে ১২৫ আসনে, আর বিজেপি পেয়েছে ৭৫ আসন, যা গতবারের তুলনায় বেশি। গতবার বিজেপি পেয়েছিল ৫৩টি আসন। ৩ দফায় বিহারে ২৪৩টি আসনের জন্য ভোট সম্পন্ন হয়। সরকার গঠন করতে প্রয়োজন ১২২টি আসন। রাজ্যটির মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলের সঙ্গে জোট গড়ে নির্বাচনে অংশ নেয় বিজেপি। মেক্সিকোর উপকূলীয় শহরে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় ৯ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়ে পড়েছে ৯,০০০ বাসিন্দা। তাবাস্কো শহরে টানা কয়েকদিন বৃষ্টিতে আকস্মিক বন্যায় এই প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তুলে গেছে চিয়াপাস ও ভেরাক্রুজ এলাকার কয়েকশো বাড়িঘর। মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্যায় শহরটির ১.৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে গেছে মাইলের পর মাইল ফসলি জমি। এদিকে ওই অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, টানা কয়েকদিনের বৃষ্টিতে নিকটবর্তী বাঁধ উপচে নিচু অঞ্চল তাবাস্কোর বেশিরভাগ অঞ্চল তলিয়ে গেছে। বন্যা কবলিত অঞ্চলে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যার্তদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক ইয়াসির আরাফাতের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে আমৃত্যু সংগ্রাম করে গেছেন তিনি। ১৯৬৯ থেকে ২০০৪ পর্যন্ত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওর চেয়ারম্যান এবং ১৯৯৪ থেকে ২০০৪ পর্যন্ত প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি পিএনএর প্রেসিডেন্ট ছিলেন এই সংগ্রামী নেতা। ২০০২ সাল থেকে রামাল্লাহ একটি বাড়িতে ইয়াসির আরাফাতকে অবরুদ্ধ করে রাখে ইসরায়েল। এই সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ২০০৪ সালের ১১ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইয়াসির আরাফাতকে পলোনিয়াম বিষ প্রয়োগ করে হত্যা করে বলে ধারণা করা হয়। আগের সব রেকর্ড ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুত বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট চীনের সিঙ্গলস ডে। গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিতে এবার প্রস্তুত ৩০ লাখ কর্মী, ৪,০০০ প্লেন ও কার্গো জাহাজ। ধারণা করা হচ্ছে, করোনা মহামারীতে অর্থ সংকটে এবার অনেক ক্রেতাই মূল্য ছাড়ের অপেক্ষায়। তাই গেল বছরের ১.৯ বিলিয়ন পণ্য বিক্রির রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড হবে বলে আশা করা হচ্ছে। সিঙ্গলস ডে বা ডাবল 11 নামটি এসেছে ক্যালেন্ডারে নভেম্বরের ১১ তারিখ থেকে। পরপর ৪টি ১ থাকায় তারিখটিকে সিঙ্গেলের একটি রূপক হিসেবে ধরা হয়। ২০০৯ সালের ওই দিন থেকে সিঙ্গলস ডে নামের এই সেলস ইভেন্ট চালু করে অনলাইনে বেচাকেনার চীনা প্রতিষ্ঠান আলিবাবার চেয়ারম্যান জ্যাক মা। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিক্রয় উৎসব। করোনার কারণে এবার পরিস্থিতি ভিন্ন। এই বছর সিঙ্গলস ডেতে গ্রাহকদের বাড়তি চাহিদা মেটাতে চীনে ১ থেকে ৩ নভেম্বর আগাম বিক্রির আয়োজন করা হয়েছে। বুধবার ৩,৫০,০০০-এরও বেশি স্থানীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের পণ্য নিয়ে উপস্থিত থাকছে। নানা পণ্যের সঙ্গে গাড়ি এবং বাড়ি বিক্রিরও ব্যবস্থা রয়েছে এই উৎসবে। গেল বছর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পোষা প্রাণীর খাবার, প্রসাধনী ও স্বাস্থ্য সামগ্রী। কিন্তু এবার করোনা মহামারীর কারণে আশা করা হচ্ছে গ্রাহকদের চাহিদায় পরিবর্তন আসবে। ভিটামিনের মতন ওষুধ, এয়ার পিউরিফায়ার এবার সর্বাধিক বিক্রির তালিকায় থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া রোবট ক্লিনার, ভ্যাকুয়াম এবং পরিচ্ছন্নতা সরঞ্জামগুলো জনপ্রিয় হয়ে উঠবে। গত বছর সিঙ্গলস ডেতে
$31 বিলিয়ন পণ্য বিক্রির রেকর্ড ছিল। প্রথম 9 ঘন্টাতেই বিক্রি হয়েছিল 2260 কোটি মার্কিন ডলারের পণ্য। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবারের মতো যাত্রী নিয়ে মাত্র 15 সেকেন্ডে 500 মিটার পথ পাড়ি দিল ভার্জিন হাইপারলুপ। নেভাদার লাস ভেগাসে প্রতিষ্ঠানের নিজস্ব পরীক্ষা কেন্দ্রে এই ভ্রমণ সম্পন্ন হয়। হাইপারলুপের এই সাফল্য ভবিষ্যতে মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন। বায়ুশূন্য টিউবের মধ্য দিয়ে ভাসমান পডে পরীক্ষামূলক যাত্রার জন্য প্রস্তুত ভার্জিন গ্রুপের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জশ জিগেল ও যাত্রী অভিজ্ঞতা বিভাগের পরিচালক সারা লুচিয়েন। গুরুত্বপূর্ণ কাজের অংশ হতে পেরে উচ্ছ্বসিত ছিলেন দুইজনই। ভার্জিন হাইপারলুপে মাত্র 15 সেকেন্ডে 5 মিটার পথ পাড়ি দেয় তারা। কোনো ঘর্ষণ আর শব্দ ছাড়া এগিয়ে যায় দ্রুত গতিতে। ঘণ্টায় সর্বোচ্চ 620 মাইল গতিতে চলতে সক্ষম এই যান। যাত্রী ছাড়া 400রও বেশি পরীক্ষা চালিয়েছে ভার্জিন হাইপারলুপ। নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে যেতে সময় লাগে মাত্র 30 মিনিট। 2012 সালে প্রথম বায়ুশূন্য টিউবের মধ্য দিয়ে মানুষ পরিবহনের ধারণাটি দেন বিশ্বের অন্যতম প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। 2025 সালে নিরাপত্তা সনদ ও 2030 সালের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যে কাজ করছে ভার্জিন হাইপারলুপ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।